বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার আইসিটি এডুকেশন ইউনিট 3 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের আজকের টিউটোরিয়ালে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই ইউনিটের যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ডেটা শর্টিং ও ইন্ডেক্সিং। তো প্রথমে আমরা চলে যাই ডেটা শর্টিংয়ে। ডেটা শর্টিং কাকে বলে? কোনো একটি ডেটা টেবিলের কোনো একটি ফিল্ডের মানের উপর ভিত্তি করে রেকর্ডসমূহকে ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং বা অধক্রম ডিসেন্ডিং আকারে সাজানোকে ডেটা শর্টিং বলে। যেমন আমরা একটা টেবিল দেখছি, এটা হলো আমাদের মূল টেবিল। এখন এই টেবিলটাকে যদি আমরা শর্টিং করতে চাই, যে কোনো একটা ফিল্ডের ভিত্তিতে করব। যেমন ধরি আমরা যদি স্যালারি এই ফিল্ডের ভিত্তিতে শর্টিং করতে চাই, তাহলে এটা দুইভাবে আমরা করতে পারবো, ঊর্ধ্বক্রম বা অধক্রম। ঊর্ধ্বক্রম বলতে সবচেয়ে কম স্যালারি যেটা সেটা থাকবে প্রথমে এবং সবচেয়ে বেশি স্যালারি যেটা সেটা থাকবে নিচে। আবার অধক্রম বলতে সবচেয়ে বড় বেশি অ্যামাউন্টের যে স্যালারিটা সেটা থাকবে উপরে এবং সবচেয়ে কম স্যালারিটা থাকবে নিচে। যেমন আমরা যদি অধক্রমে এটাকে শর্টিং করি, তাহলে দেখব কি যে এখানে অরূপ ছিল দ্বিতীয় নম্বরে, এখানে প্রথমে চলে গেছে। ম্যানেজার ছিল মাঝে, উপরে চলে গেছে, তারপর অফিসার, এমএলএসএস। স্যালারি রেঞ্জটা 40,000 সবচেয়ে বেশি, তারপর একটু কম 25,000, তারপর একটু কম 15,000। এটা অধক্রম অনুসারে বা ডিসেন্ডিং আকারে শর্টিং করা হয়েছে। একইভাবে আমরা যদি অ্যাসেন্ডিং আকারে শর্টিং করতে চাই, তাহলে ঠিক উল্টোটা হয়ে যাবে। সবচেয়ে কমটা প্রথমে 15,000 স্যালারিটা সবচেয়ে প্রথমে, তারপরে 25,000, তারপরে 40,000, অর্থাৎ আস্তে আস্তে বাড়ছে। তো এইটা গেল আমরা কোন ফিল্ডের ভিত্তিতে করলাম, সেটা হলো স্যালারি ফিল্ডের ভিত্তিতে। একইভাবে আমরা অন্যান্য ফিল্ডের ভিত্তিতেও করতে পারি। যেমন একই টেবিলটাকে, এটাই মূল টেবিল, এটাকে যদি আমরা এবার মনে করি যে নেম এই ফিল্ডের ভিত্তিতে শর্টিং করব, তাহলে নেমের ভিত্তিতে প্রথমে যদি আমরা অ্যাসেন্ডিং করি বা ঊর্ধ্বক্রম, তাহলে দেখব প্রথমে চলে আসছে অ্যালফাবেটিক্যালি এ, যেহেতু প্রথমে এ চলে আসছে, তারপরে অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি আসে ই, তারপরে এইচ, এইভাবে চলে আসবে। অর্থাৎ নেম এই ফিল্ডের ভিত্তিতে করলে অ্যালফাবেটিক্যালি যে অক্ষরটা আগে থাকে, যেমন এ বি সি ডির মধ্যে এ আগে, তারপরে ই, তারপরে এইচ, এইভাবে সাজানো হয়, শর্টিং হয়ে গেছে। একইভাবে এটাকে যদি অধক্রম অনুযায়ী করতে যায়, তাহলে জাস্ট বিপরীত হয়ে যাবে। এইচটা চলে যাবে সবচেয়ে আগে, তারপরে ই, তারপরে এ, এইভাবে শর্টিং হবে। এখন শর্টিংয়ের জন্য আরও কিছু বিষয় রয়েছে, সেটা যদি আমরা দেখতে চাই। এটা হলো আমার মূল টেবিল, এইটাকে আমি শর্টিং করে এই সঠিক টেবিলটা পেলাম। এখন আমি একটা বিষয় একটু দেখাতে চাই যে যখন আমি মূল টেবিলটাকে শর্টিং করে কমান্ড দিলাম, শর্টিং হয়ে গেল, তখন যে কাজটা হবে, আমার মূল টেবিলটা আর থাকবে না, মূল টেবিলটা ডিলিট হয়ে যাবে এবং জাস্ট এই টেবিলটাই আমার থাকবে। এখন এইখানে আমি সাপোজ ধরি একটা নতুন ডেটা যোগ হলো, যেখানে আমার একজন নতুন একটা ডাটা আসলো, আলম নাম, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্যালারি সাপোজ ধরি 35,000 টাকা। এখন এই যে আমি নতুন একটা ডেটা যোগ করলাম, এইটা কিন্তু আর যেভাবে আমি শর্টিং করেছিলাম সে অবস্থায় থাকবে না। কারণ এটা যদি শর্টিং অবস্থায় থাকতো, তাহলে এর অবস্থান হতো 40-এর উপরে 25-এর মাঝামাঝি। এখন এটাকে যদি আমি আমার যে ঊর্ধ্বক্রম অনুসারে শর্টিং করেছিলাম এই অনুসারে আবার আনতে চাই, তাহলে নতুন ডেটা এন্ট্রি করার সাথে সাথে আমাকে আবার শর্টিংয়ের কমান্ড দিতে হবে। যখন আমি শর্টিংয়ের কমান্ড দেব, তখন কি হবে? তখন এই 40,000টা চলে আসবে সবচেয়ে নিচে, এইভাবে হয়ে যাবে শর্টিংয়ের কমান্ড দেওয়ার পরে। মানে অর্থাৎ আমি যখন নতুন ডেটা যোগ করি না কেন, যাই কিছুই পরিবর্তন করি, আমার শর্টিং করার জন্য আমাকে আবার কমান্ড দিতে হবে। এই বিষয়টা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসি ডেটা ইন্ডেক্সিংয়ে। ডেটা ইন্ডেক্সিং ও ডেটা শর্টিং প্রায় কাছাকাছি, কিছুটা পার্থক্য আছে, যা পার্থক্য টেবিল থেকে আমরা পরে বুঝতে পারবো। তবে এইখানে একটু আমি দেখাই দিতে চাই। এটা হলো আমার মূল টেবিল, এইটা হলো আমার ইন্ডেক্সিং করা টেবিল।
মূল টেবিলে যে সিরিয়াল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত ছিল, 6 জনের নাম ছিল, এটাকে আমি ইন্ডেক্সিং করলাম কিভাবে, যে আমি বললাম এই নেম টেবিলের ভিত্তিতে ইন্ডেক্সিং করব, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি সাজাও, যেমন এ আসছে, বি আসছে, কে, আর, টি, জেড, এইভাবে আমি সাজালাম। কেমন? তো এইভাবে সাজানোর পরে আমার কিন্তু ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে মূল টেবিলটাও থাকবে, ইন্ডেক্সিং করা টেবিলটাও থাকবে। এর আগে আমরা শর্টিংয়ের সময় যেমন দেখেছিলাম মূল টেবিলটা থাকছিল না, শুধুমাত্র শর্টিং করা টেবিলটা থাকছিল, কিন্তু এখানে মূল টেবিলটাও থাকবে প্লাস আমি ইন্ডেক্সিং করে যে টেবিলটা পেয়েছি সেটাও থাকবে। এখন মূল টেবিলে আমি যদি একটা নতুন ডেটা যোগ করি, সাথে দিলাম হলো সাপোজ নাম দিলাম দুলাল, তাহলে ইন্ডেক্সিংয়ে দুলালের অবস্থান হবে কোন জায়গায়? দুলালের অবস্থান হবে বি এর পরে। এখানে হবে হলো আমার দুলাল। অর্থাৎ আমি ইন্ডেক্সিং অংশে যখন আমি মূল টেবিলে এই 7-এ লাস্টে দুলাল নামে একটা ডেটা এন্ট্রি করব, তখন ইন্ডেক্সিং করার ফাইলে অটোমেটিক্যালি দুলাল তার জায়গা মতো, অর্থাৎ যেখানে তার বসা উচিত অ্যালফাবেটিক্যালি সাজানো অনুসারে, যেমন বি এর পরে ডি বসা উচিত, সেখানে অটোমেটিক্যালি বসে যাবে। এর জন্য আমাদেরকে আলাদা কিছুই করতে হবে না। তাহলে এই ছিল আমার শর্টিং আর ইন্ডেক্সিংয়ের মধ্যে মেন পার্থক্য। আমরা যদি আরও পার্থক্য একটু ডিটেলে দেখি তাহলে দেখব যে ইন্ডেক্সিং হলো ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত এক বা একাধিক ফিল্ড অনুসারে সাজানোর উদ্দেশ্যে মূল টেবিল অপরিবর্তিত রেখে অন্য রেকর্ডগুলো অ্যাড্রেস অনুযায়ী সাজানো। অর্থাৎ মূল টেবিল যেটা আছে সেটা অপরিবর্তিত থাকবেই, প্লাস একটা নতুন ইন্ডেক্সিং করা টেবিল তৈরি হবে। শর্টিংয়ের ক্ষেত্রে শর্টিং হলো টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। অর্থাৎ আমার যে টেবিল ছিল আমি বললাম এভাবে সাজাও, সে সেভাবে সাজিয়ে দিবে। এখানে মূল টেবিল আর নতুন কোনো টেবিল নেই, জাস্ট আমি বললাম এটাকে স্যালারি অনুসারে সাজাও, স্যালারি অনুসারে সাজিয়ে দিবে স্যালারি। তারপরে বললাম নামের অ্যালফাবেটিক্যালি সাজাও, সেভাবেই সাজিয়ে দিবে, আর কোনো পরিবর্তন করবে না, অর্থাৎ একটাই টেবিল থাকবে। ইন্ডেক্সিং পদ্ধতিতে ডেটা ফাইলকে শর্ট করা হলে মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক নং পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা দেখেছিলাম যে, আবার যদি একটু দেখতে চাই, যে এই যে আমার মূল ডেটা ফাইলে কিন্তু ক্রমিক নংয়ের কোনো পরিবর্তন হয়নি, আবার ইন্ডেক্সিং করাটাতে কি হয়েছে, ওই ক্রমিক নম্বরটা এখানে যেটা ছিল এখানেও সেটাই চলে আসছে, অর্থাৎ মূল ক্রমিক নম্বরের কোনো পরিবর্তন হচ্ছে না। শর্টিং করা পদ্ধতিতে ডেটা ফাইল শর্ট করা হলে মূল ডেটা ফাইলের ক্রমিক নং পরিবর্তিত হয়। অর্থাৎ এখানে যদি আমি ক্রমিক নম্বর দিয়ে করিনি, কিন্তু ক্রমিক নম্বর যদি দিতাম, অর্থাৎ প্রত্যেকবারই সিরিয়ালি 1 থেকে নাম্বার চলে আসবে। এটা আগে কার নাম্বার 1 ছিল, শর্টিং করার পরে কার 1 হয়েছে, এগুলোর কোনো ঠিক থাকবে না। এরপরে আসছে ইন্ডেক্সিং পদ্ধতিতে ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলো তুলনামূলকভাবে দ্রুত সাজানো যায়। শর্টিং পদ্ধতিতে ডেটাবেস ফাইলের এলোমেলো রেকর্ডগুলোকে সাজানোর জন্য তুলনামূলক বেশি সময় প্রয়োজন হয়, অর্থাৎ এটার জন্য সময় একটু কম লাগে, এটা বেশি লাগে। ডেটাবেস ফাইলকে ইন্ডেক্স করা হলে নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয়, আমরা যেটা আগেই বলেছি, এবং মূল ডেটাবেসের ফাইল অপরিবর্তিত থাকে। মূল ডেটাবেসের ফাইল, মূল ফাইল তো আছে, প্লাস ইন্ডেক্স করা নতুন ফাইল তৈরি হয়। আর সে ডেটাবেস শর্ট করা হলে মূল ফাইলটাই নতুন করে সে সাজানো অবস্থায় আমাদের সামনে আসে, অর্থাৎ এখানে ফাইল একটাই থাকে। ডেটাবেসে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স করা ফাইলে তা আপডেট হয়ে যায়, যেটা আমরা দেখালাম। যে এখানে আমরা 7 নম্বরে দেখি, এই যে 7 নম্বরে দুলাল নামটা যোগ করলাম, দুলাল নাম তার জায়গা মতো চলে গেছে, অর্থাৎ নতুন রেকর্ড যোগ করলে সেটা কি হবে, তার অবস্থান অনুযায়ী চলে যাবে। কিন্তু শর্টিংয়ের ক্ষেত্রে ডেটাবেস কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে শর্ট করা ফাইল আপডেট হয় না, আবার নতুন করে শর্ট করতে হয়। এটাও আমরা দেখিয়েছি, যেমন এইখানে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা আগে ছিল না, এটা নিচে আমরা পরে যোগ করেছিলাম, এটা শর্টিং করার পরে আবার এই অবস্থায় আসবে। তো এই ছিল আমাদের ইন্ডেক্সিং এবং শর্টিংয়ের মধ্যে পার্থক্য। এখন ডাটা ইন্ডেক্সিংয়ের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, আমরা এগুলো একটু দেখে নিই। ডেটা ইন্ডেক্সিংয়ের সুবিধা হলো সহজেই ডেটা খোঁজা যায়, স্বয়ংক্রিয়ভাবে ডেটা আপডেট হয়, ডেটাবেসের বিভিন্ন অপারেশন দক্ষতা বৃদ্ধি পায় এবং মূল ফাইল অপরিবর্তিত থাকে। এর অসুবিধা হলো গতি হ্রাস পায়, যেহেতু মূল ফাইল রাখছে প্লাস আরেকটা ফাইল তৈরি হচ্ছে, অধিক মেমোরি প্রয়োজন হয়। কারণ কি, এইখানে মূল ফাইলের জন্য একটা মেমোরির দরকার, আবার ইন্ডেক্স করার ফলে যে ফাইলটা আমরা পাচ্ছি সেটার জন্য একটা জায়গা দরকার, সেজন্য অধিক মেমোরি প্রয়োজন হয়।
ডেটা এন্ট্রিতে সময় একটু বেশি লাগে। যদিও কিছু অসুবিধা রয়েছে, তারপরও ডেটা শর্টিংয়ের তুলনায় ডেটা ইন্ডেক্সিংটা সব দিক দিয়ে প্রেফারেবল। এবং আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা শর্টিংটা যদিও রয়েছে, কিন্তু ডেটা শর্টিং কখনো করা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেটা ইন্ডেক্সিংই করা হয়। তো এই ছিল ডেটা শর্টিং এবং ডেটা ইন্ডেক্সিং বিষয় আমাদের আজকের টিউটোরিয়ালে। আশা করি বিষয়টা মোটামুটি শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়েছে। তারপরও যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আজকে এ পর্যন্তই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।